প্রতিদিনের মতো আজকেও আইসিটি ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে নীল। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নীল, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছে না। ম্যাডামের এমন আচরণ দেখে নীলের কাঁদো মুখের ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই নীলকে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর ঋতু প্রবেশ করে কোনো রকম কথা না বলে নীলের গায়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে নীলকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে নীলকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকেই জিজ্ঞেস করুন কেন মেরেছি। নীল, তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমন ভাবে মারলো মেয়েটা। সব মিথ্যে কথা, সব তুমি জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানি না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এসবের কিছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে সবকিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এই সব কিছুর পেছনে এই ছেলেই শুধু জড়িত। ঋতুর এমন কথা শুনে নীলের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে? আর কে বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম? এসব কথা ভাবতে লাগলো নীল। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সবকিছু করেছো শুধু তুমি তুমি তুমি। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার ছেলে অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন নীলের মা। নীলকে তার মা একটা কষে থাপ্পড় দিলেন গালে। মা, আমি কিছু করি? চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, তার প্রতিদান তুই এভাবে দিলি? তোকে আমার সন্তান ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। নীল তার মায়ের মুখে এমন কথা শুনে কেঁদে দিল। চোখ থেকে অঝরে জল ঝরছে নীলের। ক্লাসটা পুরো স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে নীলকে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। ঋতুর বান্ধবীর সাথে নীল রিলেশন করছিল, আর এখন তার গর্ভে নীলের সন্তান, তাও আবার অবৈধভাবে। ঋতু এমন করুণ অবস্থা যেন আর চুপ করে থাকতে পারেনি। তার বান্ধবী এসব কথা নীলকে বলাতে নীল মেনে নেয়নি, আর তার কারণে তার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটলো এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে নীলের শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো, আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল নীলকে। ওই ছেলেগুলো এইসব ঘটনা নীলের মা নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ নীলই তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। নীলের বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে নীলকে এত বড় করেছে। নীলের চারদিক অন্ধকার হতে লাগলো, কারণ এইসব ঘটনা কিছুই বুঝতে পারছে না নীল। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে। মনে হচ্ছে নীলকে মারবে। ঋতু বলে উঠল, ভাইয়া, এই ছেলে আমার বান্ধবীর সাথে ওরকম আচরণ করেছে। তুই নিশ্চিন্তে থাক ঋতু, তোর বান্ধবী যে এমন ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলছে, কি ব্যাপার, আইসিটি ম্যাডামের ছেলেকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর ঋতুর বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর ঋতুর বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগও করেছে ঋতু। নীলের মা এসব নিজের চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। ঋতুর বাবা বলল, মা, ঋতু কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। কথাটা বলেই সকল স্টুডেন্টের সামনে আবার একটা থাপ্পড় মারল নীলকে। স্যার, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা, ও মিথ্যে কথা বলছে, ও সব জানে। এইসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? নীল ঋতুর কথা শুনে চুপ করে আছে, কোনো কথা বলছে না। আর কিই বা বলবে তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না নীল। নীলকে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানাভাবে ধিক্কার দিতে লাগলো। সবার এমন আচরণ নীলের মনে হচ্ছে এর থেকে মৃত্যুও ভালো। সব ছেলেগুলো নীলকে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে। এমন সময় ঋতুর বান্ধবী
প্রিয়া, যার জন্য এত কিছু হচ্ছে। সে চিৎকার করে বলল, ঋতু, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। প্রিয়ার এমন কথা শুনে ঋতু তার কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি বলল প্রিয়া? এসব এই ছেলেটা নয়? তাহলে আমি কি ভুল ছেলেকে ধরলাম? এসব ভাষা বুঝতেই ঋতুর গা শিহরে উঠেছে। প্রিয়া এসে বলল, ঋতু, এসবের মানে কি? এই ছেলেটা কে? প্রিয়া, তোর সাথে যে ছেলে চিট করেছি সে এই ছেলেটা না? ঋতু, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনি না। আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে এই ছেলে নয়। প্রিয়ার মুখে এমন কথা শুনে ঋতু স্তব্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। ঋতুর চোখেও জল জমে গেছে। ঋতু মিনালের কাছে গিয়ে বলল, ও সরি। নীল ঋতুর কথা শুনে কোনো কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন অবস্থা দেখে ঋতু আবার কেঁদেই দিল। না জেনে না ঠিক করে অন্য একজনকে অপরাধে বানালাম। এই পাপের ক্ষমা কি করবে আমাকে? আরো নানান এরকম কথা ভাবছে ঋতু। এসব কথা মনে করে ঋতু নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে আর কান্না করছে। কান্না করে সারা রাত পার করে দিল ঋতু। ঋতু মনে মনে ঠিক করলো আমাকে ওর কাছ থেকে যেভাবে হোক সরি বলতে হবে। তার পরের দিন নীল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় ঋতু পিছন থেকে নীলকে ডাক দিল। এই যে, একটু থামবেন প্লিজ। নীল পিছনে ফিরে দেখলো কালকের মেয়েটা যে আমাকে থাপ্পড় দিয়েছে ও অনেক অপমানও করেছে। তাই থেমনে থেকে হাঁটা শুরু করলো নীল। এবার ঋতু দৌড়ে চলে আসলো নীলের সামনে আর নীলের পথ আটকে দাঁড়ালো ঋতু। কি ব্যাপার, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমি আসলে সরি কালকের জন্য। আপনি কে? ঋতু নীলের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু নীল কিছু বলছে না। নীলের নিশ্চুপ থাকা দেখে এবার ঋতু কান ধরে অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসলো। সরি। আজব তো, আপনি কে? আর আমার সামনে এভাবে হাঁটু গেড়ে সরি বলার কারণ কি? প্লিজ আমাকে মাফ করে দিন। আমি না জানি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমার সামনে এমন নেকামি বন্ধ করুন। আমাকে যেতে দিন, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। না হয় প্রতিদিনের মতো আজকেও ক্লাসের সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। প্লিজ নীল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমন ভুল কোনো দিনও করিনি আর করবো না। আরে কি আজব, আপনি কি পাগলি নাকি? আমার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে ক্ষমা যাচ্ছেন? আমি এমন কে যে আপনাকে ক্ষমা করব? আপনি প্লিজ আমার পথ ছেড়ে দাঁড়ান। আর হ্যাঁ, আশেপাশে সবাই দেখছে আমাদের কাহিনী, তাই প্লিজ। নীল কথাগুলো ঋতুকে বলে তার পাশ কেটে চলে গেল কলেজের দিকে। আর এদিকে ঋতু রাস্তায় বসে নিজের ভুলের জন্য কাঁদছে। রাস্তার আশেপাশে সকল লোকজন হাঁ করে তাকিয়ে আছে ঋতুর দিকে। আর দেখবেই না বা কেন, কারণ ঋতু হলো এমপির মেয়ে। এমপির মেয়ে যদি রাস্তাঘাটে এমনভাবে ক্ষমা চায় তাহলে এমপির ইজ্জতে লাগবে না? ঋতু ওখান থেকে চোখ মুছতে মুছতে বাসায় চলে গেল। সে তার এই ভুলের জন্য নিজে নিজে অনুতপ্ত। এমন ভুল আজ অবধি কোনোদিন করেনি ঋতু। আর যখন ভুল করেই ফেলেছে তাও ক্ষমা পাচ্ছে না। বাসায় এসে ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না দেখে মা, বাবা, ভাই দৌড়ে ঋতুর কাছে এলো। ঋতু এমন কান্না করাতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। ঋতু, হ্যাঁ ঋতু, লক্ষ্মী মা আমার, এমন ভাবে কাঁদে না সোনা। এমন কি হয়েছে যার কারণে তুই এভাবে কাঁদছিস? আপু, তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, তুই জানিস না? দেখ, আর কাঁদলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। কেন কাঁদছিস প্লিজ বল। মা ঋতু, কি হয়েছে বল মা। ঋতু কারোর প্রশ্নে জবাব দিচ্ছে না। আর জবাবে কি বা দিবে তার পরিবারকে? হু হু করে কাঁদতে কাঁদতে ঋতু তার মাকে জড়িয়ে ধরল। ঋতু এমন কান্না কখনো করেনি, আজ করছে। তার কান্না দেখে পাশে দেখা মা, ভাই আর ঋতুর বাবা সবার চোখের কোণে পানি জমে গেছে। সবাই ঋতুর পাশে বসে আছে। আর এদিকে নীল আজকে ক্লাস লেট করে আসার জন্য আবার কান ধরে দাঁড়িয়ে থাকলো ক্লাসে। মা, ও মা, 15 মিনিট হয়ে গেছে, এবার বসি। কোনো বসাবসি নেই। যতক্ষণ না পড়াটা মুখস্থ না পাচ্ছি ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। আর হ্যাঁ, খবরদার ক্লাসরুমে মা ডাকবে না বলে দিলাম, ক্লাসের ম্যাডাম। আচ্ছা, বেঞ্চে বসে বসে মুখস্থ করি। কোনো বসাবসি নেই, দাঁড়িয়ে। আর তাছাড়া আপনি আজকে 15 মিনিট লেট করে এসেছেন, তাই আসতে দ্বিগুণ। ওই, তুমি আমার মা না অন্য কিছু? নিজের ছেলেকে এতগুলো স্টুডেন্টের সামনে কান ধরিয়ে রেখেছো। এমনিতেই কেউ আমার প্রেমে পড়ে না, আর এখন তো পড়বেই না।
ও হ্যালো, এটা ক্লাসরুম, বুঝেছেন? আর এখানে সবাই সমান। আর কোনো মেয়ে পড়বে কি পড়বে না তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজ করে যাব। এতক্ষণে নীল বুঝে গেছে যে তার কোনো কোথায় কাজ হবে না, শাস্তি পেতেই হবে, তাও আবার নিজের মায়ের হাতে। আপনারা নিশ্চয় ভাবছেন নীল অনেক খারাপ ছাত্র। এটা ভেবে থাকলে ভুল ভাবছেন, কারণ নীল ছাত্র হিসেবে ভালোই। আসলে তার মা মানে আইসিটি ম্যাডাম প্রতিদিন একটা না একটা ভুল খুঁজে বের করবে আর ক্লাসের সবার সামনে শাস্তি দেবে। নীলের মা নীলকে খুব 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 ভালোবাসে আর আদর করে। বাসায় নীল নিজ হাতে তুলে কখনো খায় না, মা খাইয়ে দেয় নীলকে। সবসময় আদরে আদরে রাখবে নীলকে, ক্লাসে শুধু একটু শাসন করে নীলকে। নীল এখন ক্লাসে দাঁড়িয়ে আছে সবার সামনে। ম্যাডাম, কি হয়েছে বলো? কোথায় বসতে অসুবিধে? আমি এখন বসি? আর তো 20 মিনিট আছে, ক্লাসের এইটুকু সময় শুধু। আচ্ছা ঠিক আছে, বসতে দিতে পারি, একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্ত। কি 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 সেই শর্ত? শর্তটা হলো তোমাকে এখন ক্লাসের সবার সামনে একটা গান গাইতে হবে। যদি গান গাও তাহলে বসতে দিতে পারি। গান? তাহলে বসতেও দিব না, আর এরপরে ক্লাসের শিক্ষককে বলে দিয়ে যাব যেন তার ক্লাসেও দাঁড়িয়ে রাখে। কি? হ্যাঁ। নীল ভিতরে রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ মায়ের উপর কথা বলার সাধ্য নেই নীলের। নীল মনে মনে ভাবছে যদি গান না বলি তাহলে তো এই ক্লাসের এখনো 15 মিনিট আছে, আর পরেরটা 50 মিনিট, মোট 65 মিনিট। এই 65 মিনিট দাঁড়িয়ে তাও আবার কান ধরে থাকলে তো পুরাই কেরোসিন হয়ে যাবে আমার। তার থেকে বরং গান গাওয়াই যাক, ভালো হবে। নীলের মনে দ্বিধাবোধ কাজ করছে, কারণ এর আগে মনে মনে গান গিয়েছিল, এমন ক্লাসে সবার সামনে না। তাই না জানি কেমন হবে গান, আর যদি ভালো না হয় সবাই কেমন করবে, এসব ভাবছে নীল। সবাই ছাত্রছাত্রীরা বলে উঠলেন, কি হলো, গাওয়া শুরু করো। নীল তার মায়ের দিকে একটিবার তাকালো, দেখলো তার মা একটু মুচকি মুচকি হাসছে। নীলকে প্ল্যানিং করে এই গান গাওয়ার ফাঁদে ফেলেছে তার মা, কারণ বাসায় থাকতে গান বলতে বলাতে নীল না বোধক বাক্য ছাড়া হ্যাঁ বোধক বাক্য বলেনি। কি হলো, গাও। নীল আবার গানটা শুরু করে দিল। নীল গানটা গাওয়া শেষ করে দুটো চোখ খুলে দেখলো সবাই হাঁ করে তাকিয়ে আছে নীলের দিকে। আর সব থেকে বেশি অবাক হলো ক্লাসের ম্যাডাম, কারণ এটা কোন গান বলেছে নীল, বোঝে না, সে বোঝে না গান। এদিকে ঋতু কেঁদে চলেছে, তার মা বাবাও কাঁদছে। এমন সময় টিভিতে দেখতে পেল যে ঋতুর কান্নার রহস্যের কারণ সবকিছু দেখাচ্ছে টিভিতে। নীলের সামনে কান ধরে দাঁড়িয়ে যখন সরি বলছে আর নীল তার পাশ কেটে চলে গিয়েছে, তখন এই পুরো অংশটা কেউ ভিডিও করে ফেলেছে আর চ্যানেলে হেডলাইন করেছে, এমপির মেয়ে একটা সাধারণ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু ছেলেটা ক্ষমা না করাতে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। এতক্ষণে সবাই বিষয়টা বুঝতে পেরেছে। এসব দেখে ঋতুর বাবা ও তার ভাইয়া প্রচন্ড রকম রেগে আছে। কি? ওই ছেলের এত বড় সাহস আমার বোনের সাথে এমন ব্যবহার করে? ওর তো আমি। ভাইয়া প্লিজ কিছু করতে হবে না, ছেড়ে দাও ওকে। কি বলছিস এসব তুই? তোর চোখে জল এনেছে তাই না? এবার আমিও ওর চোখই তুলে ফেলবো। বাবা তুমি শুধু একবার বলো আমাকে, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঋতুর বাবা আয়ানকে বলল ওই ছেলেকে মারতে, কারণ ওই ছেলের কারণে এতক্ষণ থেকে ঋতু কান্না করছে। ঋতু বলছে, বাবা ভাইয়া প্লিজ কথাটা একবার শোনো, ওই ছেলেকে তোমরা কিছু লোক নিয়ে সোজা কলেজে গেল ঋতুর ভাই আয়ান। আর ক্লাসের ভিতরে নীল এখনো ভাবে দাঁড়িয়ে আছে। গান গাওয়ার পর আয়ান নীলের জামা টেনে ধরে গাড়িতে করে নীলকে নিয়ে গেল। কেউ কিছু বলতে পারলো না। নীলের মা এসব দেখে অজ্ঞান হয়ে গেল ক্লাসের ভিতর। আর সকল ছাত্রছাত্রী নীলের মার কাছে এগিয়ে গেল। নীলকে সোজা ঋতুর বাসায় নিয়ে যাওয়া হলো। আয়ান গিয়ে দেখলো তার বোন সেন্সলেস হয়ে পড়ে আছে মায়ের কোলে, আর তার মা কান্না করছে। আয়ান ঋতুর মুখে জল ছিটা দিল, আর ঋতু চোখ মেলে তাকালো। ঋতু চোখ মেলে তাকানোর পর দেখতে পেল নীলকে। তা দেখেই পুরো থমকে গেল। ঋতু আয়ানকে বলল, ঋতু বোন, আবার তুই ওই ছেলের জন্য কান্না করছিস তাই না? দেখ কেমন শার্টের কলার চেপে কলেজ থেকে উড়াইয়ে নিয়ে আসছি। ঋতু নীলের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কেমন জানি করছে, মাথা নিচের দিকে করে আছে। ঋতুর দিকে একটিবারও তাকাচ্ছে না। আর দুইটা ছেলে নীলের শার্টের কলার চেপে এখনো ধরে রেখেছে। আয়ান নীলের চুলের মুঠি ধরে ঋতুর দিকে মুখ করালো আর বলল, বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন মাপ চাইবো? অপরাধ করিস মানে? তুই সব থেকে বড় অপরাধ করেছিস, আমার বোনকে কাঁদিয়ে। ক্ষমা চাইবি না এবার বন্দুকের টিগারটাই চাপ দেব? ঋতু এসব নিয়ে চোখে দেখে ভাইয়াকে বলতে লাগলো, ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দাও।
ঋতু তুই চুপ থাক। ভাইয়ার এমন কথা শুনে ঋতু চুপ হয়ে গেল। আর এদিকে নীলের উপর অত্যাচার চালাচ্ছে তারা। কোনো উপায় না পেয়ে নীল বলল ঋতুকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর এমন করব না কখনো। ঋতু নীলের কথায় কোনো উত্তর দিচ্ছে না, পুরো স্তব্ধ হয়ে আছে। ঋতু ভাবছে দোষ করলাম আমি, আর ক্ষমা চাচ্ছে অন্যজন। আয়ান দেখলো তার বোন ক্ষমা করেনি, তাই নীলকে আবার বলল, ওই ভালো করে ক্ষমা চা, এমন ভাবে বলছিস আমার বোন কথাই বলছে না। এবার নীল কেঁদে কেঁদে বলে ফেললো, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। ঋতু কাঁদতে কাঁদতে চাপা কণ্ঠে বলল, ঠিক আছে। নীলকে তারা ছেড়ে দিল, আর নীল বাসার উদ্দেশ্যে যাত্রা করলো। এদিকে ঋতু মনে মনে বলছে, ভাইয়া, আজ তোমরা যেটা করলে নীলের সাথে মোটেও ভালো করলে না। এমনিতেই আমি অনেক বড় অপরাধী হয়ে আছি ওর কাছে, আর আজকে যেটা হলো তার নীল ক্ষমা করবে বলে আমার মনে হয় না। ভাইয়া, তোমাদের ক্ষমতা আছে বলে যে কাউকে তোমরা এমন করতে পারো না। কথাগুলো মনে মনে বলল ঋতু, আর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। কিছুক্ষণ পর সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু ঋতুর মনের মাঝে যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেই ঝোড়ো হাওয়া কোনোভাবেই থামছে না। মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চড়ে খান খান হয়ে যাচ্ছে অনুতাপে। ঋতুর মনের কথা, এমনিতেই ছেলেটা আমাকে ক্ষমা করেনি, তার উপর আজ আমাদের বাসায় যা ঘটলো, এখনো আর ক্ষমা করবেই না। না না, এই অপরাধের বোঝা আমি মাথায় বয়ে বেড়াতে পারবো না। এরকম নানা রকম কথা ভাবতে লাগলো ঋতু। এদিকে নীল তার বাসায় এসে গেছে। তার মাকে দেখে দৌড়ে আসলো, আর নীলের গালে হাত দিয়ে কাঁদতে লাগলো তার মা। মায়ের কান্না দেখে নীল বলল, ওই জানু, তুমি না অনেক ভালো আর কিউটি, তাহলে এভাবে কাঁদছো কেন? নীল তার মাকে ভালোবেসে জানু আর কিউটি বলে ডাকে, কারণ তার মা নাকি সব মায়ের থেকে কিউট। বাবা, তোর কিছু ক্ষতি করেনি তো ওরা? আরে মা না, কোনো ক্ষতি করেনি আমার। আমার আবার কি ক্ষতি করবে? তাহলে কেন ওরা তোকে এভাবে ধরে নিয়ে গেল? মায়ের এমন প্রশ্ন শুনে নীল কিছুটা থমকে গেল, ভাবছে কি উত্তর দিবে। মা, খুব খিদে পেয়েছে, চলো তো খেতে দাও। আগে আমার প্রশ্নের জবাব দে। আরে জানু আমার, কিচ্ছু না, চলো তো। আরে আরে, কি করছিস? ছাড় বলছি, ছাড় আমাকে। নীল আর কোনো কথা না বলে তার মাকে কোলে তুলে নিল। তারপর ঘরে চলে গেল মাকে নিয়ে। প্রায় তার মাকে কোলে তুলে নীলও তার মাকে অনেক ভালোবাসে। নীল তার মাকে খাটের পাশে বসালো, আর তারপর নীল খাটে শুয়ে পড়ল। কি হলো, বসে আছো যে? তো কি করব? আরে কান্নাটা বন্ধ করে যাও, খাবার নিয়ে আসো, আর আমাকে খাইয়ে দাও। নীলের মা উঠে খাবার আনতে গেলেন রান্নাঘরে, আর নীল শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবছে, মানে ঋতু। নীল নিজেকে একটু অপরাধী মনে করলো। নীল ভালোভাবে লক্ষ্য করেছে ঋতুর দিকে, আর তার চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। নীল ভাবছে, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? সে আমার দিকে তাকালে আমার এমন হয় কেন? আমি এবার মেয়েটার প্রেমে টেপে পড়ে গেলাম না তো? আরে না না, এসব কি ভাবছি, এ হতে পারে না। এমন সময় নীলের ভাবনায় ইতি ঘটিয়ে দিল তার মা। এই যে নিন, হ্যাঁ করুন। আর কত খাইয়ে দিতে হবে আপনাকে? এবার একটা বিয়ে করে বউয়ের হাতে খাবেন। আচ্ছা, মেয়েটা এত সুন্দর কেন? কি চোখ, কি তাকানোর চাহনি, মনে হচ্ছে পরী। ওই, কিসব বাজে বকছিস? কোন মেয়ে, কার কথা বলছিস? মায়ের কথা শুনে ঘোর কাটলো নীলের। মনে মনে বলছে, এ রে, কি হতে কি বলে ফেলাম আমি? তারপর তোতলাতে তোতলাতে বলল, না না মা, কই কই কিচ্ছু না তো, এমনি বললাম আর কি। হইছে, এবার নে, হ্যাঁ কর, আমার অনেক কাজ আছে। নীল তার মায়ের হাতে খেতে লাগলো, আর শুধু মেয়েটার কথা ভাবতে লাগলো। ঋতুকে নিয়ে ভাবতে ভাবতে মায়ের হাতে কামড় বসিয়ে দিল নীল। ওই, কি হয়েছে তোর হাতে? কামড় দিলি কেন? না না, আসলে কেমন করে যে কামড় দিলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে নীল। এমন সময় একটা অপরিচিত অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট এলো নীলের কাছে। নীল ভাবছে এটা কি গ্রহণ করবে নাকি করবে না। শেষে গ্রহণই করলো, আর সাথে সাথে মেসেজ আসলো, আই এম সরি। নীল রিপ্লাই করলো, কিন্তু কেন? আপনি আমাকে সরি বলছেন কেন? আপনি কে? আমি ঋতু। যখন মেয়েটি বলল আমি ঋতু, তারপর সাথে সাথে মেয়েটিকে ব্লক করলো নীল, আর নীল ঘুমিয়ে গেল। ঋতু উপাস থেকে মোবাইলের স্ক্রিনের উপর তাকালো, আর দেখতে পেল নীল থেকে ব্লক মেরে দিয়েছে। ঋতুর আর বুঝতে বাকি রইল না যে আমাকে ব্লক করা হয়েছে। ঋতুর অনেক খারাপ লাগলো নীল ব্লক করাতে। সে নিজেকে আরো বেশি অপরাধী মনে করলো। ঋতু জেগে আছে, জেগে জেগে ভাবছে কি করা যায়। অনেক চিন্তাধারার পর
ঋতু সিদ্ধান্ত নিল কলেজ চেঞ্জ করার। নীল যে কলেজে পড়ে সেই কলেজে পড়ার, তবেই এর কিছুটা সমাধান পাওয়া যাবে। বাবা মাকে অনেক বোঝানোর পর রাজি হলেন, আর সবকিছু ঠিকঠাক ভাবে কাজ শুরু করলো ঋতু। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও নীল ক্লাসে দাঁড়িয়ে আছে। এটা প্রতিদিনের রুটিন। নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটিকে কি ব্লক করা ঠিক হয়েছে? সেদিনের পর আমার কাছেও আসেনি, আর কোনো প্রকার যোগাযোগও করেনি। এসব ভাবতে লাগলো আনমনে। এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেয়েলি কণ্ঠ, আর কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে নীলের। তারপর দরজার সামনে চোখ মেলে নীল 1000 ভোল্টের শক খেলো, আর বলছে মনে মনে, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। ঋতু ক্লাসের ভিতরে প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঋতুর দিকে, শুধুমাত্র নীলেই তাকাচ্ছে না তার দিকে। সত্যি বলতে ঋতু অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্লাস খেয়েছে, না হলে এমনভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। ঋতুর মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে আছে আর নীলই দাঁড়িয়ে আছে। আর মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকেও দেখছি দাঁড়িয়ে থাকতে। ব্যাপারটা কি? পায়ে আবার কোনো সমস্যা নেই তো? আরে না না, পায়ের সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে। তাহলে কাহিনীটা কি? ঋতু নীলের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর নীল সেটা লক্ষ্য করে অনেক লজ্জাবোধ করেছে, কারণ সে দাঁড়িয়ে আছে দেখে। এদিকে ম্যাডাম ভাবছে, কি ব্যাপার, নীল তো প্রতিদিনই 30 মিনিট হয়ে যাওয়ার পর আমাকে বসার জন্য বলে, আর 40 মিনিট হয়ে গেল তবুও বলছে না। তারপর ম্যাডাম নীলকে বসতে বলল, আর নীলও ভদ্র ছেলের মতো বসে পড়ল। বলতে গেলে একরকম নিস্তব্ধতা ক্লাস হলো, আর নীল তো একেবারেই পিন ড্রপ সাইলেন্ট হয়েছিল। ক্লাসরুম থেকে বের হয়ে নীল ম্যাডামের পিছু পিছু গেল, আর ঋতু নীলকে ফলো করলো। নীল পিছন থেকে ডাক দিল ম্যাডাম, অর্থাৎ তার মাকে। মা? নীলের মা পিছন ফিরে বলল, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন? টাকা কি করবি? না না, মানে লাগতো। কারো প্রেমে পড়ি না তো আবার, যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? ওই জানু, প্রেমে পড়েছি তো। তা শুনি, মেয়েটা কে? কে আবার? আমি যাকে জানু বলে ডাকি তার। হয়েছে, আর আমার প্রেমে পড়তে হবে না, পারলে কোনো সুন্দরীর প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। নীলের মা নীলের কথা শুনে বলছে, পাগল ছেলে একটা। নীলের মা ব্যাগের ভিতরে দেখলো মাত্র 500 টাকা নোট আছে, আর সেটা নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। মা, তুমি আমাকে 50 টাকা দাও। বাবা শোন না, বলছিলাম আমার কাছে খুচরো নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। নীল তার মায়ের কথা শুনে মায়ের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখলো ব্যাগে আর কোনো টাকা নেই। এই নোটটা ছিল শুধু, আর সেটা এগিয়ে দিয়েছে। মা, তোমার কাছে তো টাকা নেই, আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিয়ে দিতে চাইলে। আরে পাগল, তুই তো আমার সবকিছু, তোকে দেব না তো কাকে দেব বল? না মা, আমি এই টাকাটা নিতে পারবো না। এই টাকাটা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে বাবা শোন না আমার কথা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। নীল তার মাকে কথাটা বলে মায়ের ব্যাগে নোটটা রেখে চলে আসলো। তার মা পিছন থেকে ডাকছে, কিন্তু মায়ের কথা না শুনে হেঁটে চলে আসলো। মা এবং ছেলের সব কাণ্ড দেখে ঋতু মনে মনে বলছে, আমি না জেনে অনেক বড় ভুল করেছি। নীল যে ম্যাডামের ছেলে আগে জানতাম না, আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন ঋতুর মাথায়। ঋতু দেখলো নীল চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তাই দৌড়ে নীলের সামনে গিয়ে দাঁড়ালো। এই শোনো। দেখুন, আপনি করে বললে খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি, চলো না, তোমাকে আমি নামিয়ে দিই আমার গাড়িতে করে। সরি। কেন? লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। কথাটা বলেই নীল ঋতুর পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিল। নীল রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছে, আর রাস্তার পাশ দিয়ে গেল। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজালো। এবার নীল ভাবলো, কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবুও ভাবে হর্ন বাজায় কেন? নীল পিছন ফিরে তাকিয়ে দেখলো, আর চমকে উঠলো।
কারণ সে আর কেউ নয়। ঋতুই পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে নীলকে বিরক্ত করছে। নীল রাগে কটমট করে ঋতুকে দেখলো, কিন্তু কিছু বলল না। এবার নীল হাঁটার বদলে জোরে দিল দৌড়ানি। ঋতুর ভয়ে কিন্তু কোথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ঋতুও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল আর নীলের পিছু পিছু ছুটল এবং ননস্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে। আর তার হর্নের শব্দে রাস্তার লোকও কানে আঙুল দিয়ে রইল। নীল খুব জোরে দৌড়াচ্ছে আর ঋতু তার পিছু পিছু যাচ্ছে। এবার নীল একটু থামলো আর জোরে জোরে হাঁপাতে লাগলো বুকে হাত দিয়ে। আর হাঁপাবেই না কেন, কারণ যে জোরে দৌড়াচ্ছে নীল। নীল থামার পর ঋতুও গাড়ি স্টপ করলো। নীল খুব রেগে গেল ঋতুর পর আর ঋতুর কাছে গিয়ে বলল, এই যে ম্যাডাম, কি সমস্যা আপনার? তখন থেকে হরেন দিয়ে যাচ্ছেন, তাও আবার নন স্টপ ভাবে। আমার গাড়ি, আমি হর্ন বাজাতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা, আপনি কি চাচ্ছেন বলুন তো? গিফট? আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আর আমি নিব না। আমি আপনাকে গিফট দেব, আর না হলে আমি হর্ন বাজাতেই থাকবো। আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। নীল তারপর আশেপাশের কিছু লোক ডাকলো আর ঘটনাটা খুলে বলল। লোক যখন ঋতুকে দেখলো আর সবাই পালিয়ে গেল। নীল কিছুই বুঝতে পারে না। আবার হাঁটা শুরু করলো নীল, আর ঋতু ঠিক এইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার আর নীল সহ্য করতে না পেরে কানের ভিতর 2 আঙুল দিয়ে আবার দৌড়ে দিল। আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছালো নীল। বাসায় গিয়ে সোজা ধপ করে বিছানায় পড়ে গেল আর বলতে লাগলো, বাবারে বাপ, এ মেয়ে না গুন্ডি রে বাবা, এমন কেউ করে নাকি? এই কাজ আমি করলে ইফটিজিংয়ের নাম করে 1 কোটি কেস বানাতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাওয়া শেষ করে নীল শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটলো তা ভাবছে আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভিতরে। নীল লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লো আর একজনকে দেখে আউ করে চিৎকার করে দিল। নীলের চিৎকার শুনে তার মা দৌড়ে ঘরের দরজার কাছে এলো। আর একটি চিৎকার দেবে এমন সময় ঋতু এসে নীলের মুখ চেপে ধরলো। খবরদার চিৎকার দেবে তো তোমাকে ফাঁসিয়ে দেবো, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে এসছো। নীলের মুখ চেপে ধরে আছে আর ঋতু আর নীলের মা ঘরের বাইরে থেকে নীলকে ডাক দিচ্ছে, কিন্তু নীল কোনো কথা বলতে পারছে না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি। তোমার মাকে বলবা ঘরে কিচ্ছু হয়নি, বলবা খারাপ স্বপ্ন দেখেছি। যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে তোমার খবর আছে। ঋতুর এমন কথা শুনে কি করবে বুঝতে পারলো না নীল। তারপর বলল, মা, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই এমন চিৎকার দিচ্ছি। বাবা, তুই একটু দরজাটা খোল প্লিজ। আমি একটিবার তোকে দেখেই চলে যাব। আমার কেমন জানি লাগছে। নীল, প্লিজ খোল না বাবা দরজাটা একটু। ঋতু মনে মনে ভাবলো, যদি নীলের মা এখন ঘরে এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আর আমি ধরা পড়ে যাব। না, যে করে হোক সামলাতে হবে। ওই খবরদার, যদি দরজা খুলেছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দিব। প্লিজ, আপনি আমার ঘর থেকে চলে যান। আমি ঘরের দরজা খুলে মায়ের কাছে যাব। ওই তুমি কি ছোট খোকা নাকি যে মায়ের কাছে থাকতে হবে? যা বলেছি করবি নাকি আমি কিছু করবো? এদিকে নীলের মা ঘরের বাইরে থেকে ভাবছে, কি হলো, এখনো ঘরে দরজা খুলছে না কেন? কি হয়েছে ঘরে? নীল, ওই নীল, বাবা দরজাটা খোল না। আমার ভালো লাগছে না বাবা, তোকে একটু দেখবো আর চলে যাব। কার সাথে ফিসফিস করে কথা বলছিস? নীল মনে মনে বলছে, এবার বুঝি ধরা খাই। না মা, কই কারোর সাথে কথা বলছি না তো। আমি একাই আছি ঘরের মধ্যে, আর কেউ নাই। কেউ নয় তাহলে দরজা খুলতে কি সমস্যা? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? নীল ভাবছে, রে আমি এবার শেষ, মা তো রেগে গেছে, এখন কি করি? ওই মেয়ে, তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? বাড়ি আসবো না কেন? আমাকে এতদিন ঘরে ঘোরাচ্ছ কেন? আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। মা যে পরিমাণ রেগে আছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকোতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না। আপনাকে হাত জোর করে বলছি, আপনি চলে যান। না, আমি যাবো না এখান থেকে। নীলের মা আবার বলে উঠলেন, নীল, কি হলো? দরজাটা খুলছিস না কেন? আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। এবারে তো নীলের কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়লো আর নীল গিয়ে ঘরের দরজা খুলে নীলের মা ঘরের ভিতরে প্রবেশ করলো। কি রে, এতক্ষণ লাগে তোর ঘরে দরজা খুলতে? আর কার সাথে এমন ফিসফিস করে কথা বললি? না না না, কই কারোর সাথে না, আমি তো একা একা কথা বললাম আর কি। তুমি দেখো, কেউ তো নেই ঘরে।
কি রে, তোর হয়েছে কি? তুই তো কখনো তোতলাস না, আজ এমন কি হলো যে তোতলাচ্ছিস? না মা, আমার কিছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। মা ছেলের সব কথা একটু খাটের তোলা থেকে শুনছে আর মুচকি মুচকি হাসছে। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। না মা, কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোনো সমস্যা? না মানে আমার আবার কি সমস্যা? আচ্ছা, কাটের নিচে দেখি তো কাউকে পাই কি না। মায়ের মুখে এমন কথা শুনে নীলের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে ঋতুও মনে মনে বলছে আমিও গেলাম। নীল ভাবছে এখন যদি মা ঋতুকে দেখে ফেলে তাহলে তো আমাকে, সালা ঋতুটাও আসার আর সময় পেল না, রাতের মধ্যেই আসতে হলো। না না মা, খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না না, সমস্যা নেই তো। বলছিলাম কি, তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই আজ, মা ছেলে সারা রাত গল্প করব। কি? হ্যাঁ গল্প। আচ্ছা সর, আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। নীলের মা নীলের কোন রকম কথা না শুনে খাটের নিচে লাইট বের দেখতে লাগলো। আর নীল আ করে একটা ইয়া বড় চিৎকার দিল। আর নীলের মা খাটের নিচে দেখলো। এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি মা, খুশিতে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। মা, খাটের নিচে কেউ নেই। না কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। কথাটা বলেই চলে গেল নীলের মা ঘর থেকে। আর সাথে সাথেই নীল ঘরের দরজা বন্ধ করে দিল। আর ভাবছে কি ব্যাপার, ঋতু গেল কোথায়? খাটের নিচে তো ছিল। নীল এবার খাটের নিচে তাকিয়ে দেখলো, ঠিকই তো, ঋতু নেই খাটের নিচে। তাহলে গেলটা কোথায়? নীল ভাবছে ভূত নয় তো আবার। নীল খাটের নিচে তাকিয়ে আছে, এমন সময় ঋতু নীলের পিঠে টোকা দিল। আর নীল ভাবছে ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগে নীলের মুখ চেপে ধরে বিছানায় ধপাস করে পড়ে গেল। নীল আর ঋতু নীলের বুকের উপর পড়ে আছে। আর নীল অপলক নয়নে তাকিয়ে আছে ঋতুর চোখের দিকে, চোখ এক বিন্দুও সরাচ্ছে না নীল। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? ঋতুর কথা শুনে নীলের ঘোর কেটে গেল। আর ঋতুকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল নীল। কই, কিছু না তো, কি আবার দেখবো? আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আবার মা আসলে আর রক্ষা হবে না। চলে যেতে পারি একটা শর্তে। কি? আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, এবার প্লিজ যান। না, এভাবে বললে হবে না, তোমাকে বলতে হবে ঋতু তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। নীল ভাবছে এখন ঋতুর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বলল, ঋতু তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সবকিছু অপরাধ ক্ষমা করে দিলাম। এই তো গুড বয়। এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তারপর ঋতু নীলের ঘর থেকে চলে গেল মুচকি মুচকি হাসতে হাসতে। আর নীল একটা হাঁপ ছাড়লো আর বলছে, যাক বাবা, বাঁচলাম, ভাগ্য ভালো মা দেখেনি, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। নীল রাতে ঘুমোতে পারছে না, শুধু ঋতুর মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। ঋতুকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো নীল। তারপরের দিন সকালে দরজায় ঠক ঠক কেউ শব্দ করছে। নীল খুব বিরক্ত হয়ে আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখা মাত্রই নীল দেখতে পেল ঋতু মুচকি মুচকি হাসছে। প্রথমে ভাবলো চোখের সমস্যা বোধহয়, পরক্ষণে চোখ দুটো কচলিয়ে দেখলো না, ঠিকই আছে, এটা ঋতুই। ঋতুকে দেখে আবার নীলের অবস্থা খারাপ হয়ে গেল। ভাবছে কালকে রাতেই না চলে গেল, আবার কেন আসলো? আর তাছাড়া এখন তো মা বাসায় আছে। নীল হা করে তাকিয়ে আছে ঋতুর দিকে। এভাবে তাকিয়ে আছে দেখে ঋতু নীলকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে ঋতু নীলের ঘরের ভিতরে আবার প্রবেশ করলো। আর নীলের জামা প্যান্টগুলো বের করলো। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্টগুলো বের করছেন কোন সাহসে? রেগে কোনো লাভ নেই, আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন, তাই আপনার জামা গুছাচ্ছি। আপনি এসব কি বলছেন? ঘুরতে যাব মানে? কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাসায় ঢুকতে দিয়েছে? আরে আস্তে আস্তে, এত জোরে জোরে প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? প্রথমত আমি এসব ঠিকই বলছি, আর দ্বিতীয়ত আমার সাথে ঘুরতে যাবেন, তৃতীয়ত আমার যেখানে ইচ্ছে হবে নিয়ে যাব, আর চতুর্থ হলো আপনার মা আমাকে বাসাতে ঢুকতে দিয়েছে। কি? মা ঢুকতে দিয়েছে? ঋতু একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ।
ঋতুর মুখে এসব কথা শুনে নীল তার মায়ের সাথে কথা বলার জন্য তার মায়ের কাছে গেল। নীলের মা রান্না করে সকালে নাস্তা বানাচ্ছে। মা, মা! কি রে, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? মা, তুমি নাকি ঋতুকে বাসায় ঢুকতে দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে? কিছু করেছিলি তো? আগে বলো কি করে নাই। আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে, আর বলছে ওনার সাথে নাকি ঘুরতে যেতে হবে। হ্যাঁ, তো যাবি ঘুরতে, আর তুই তো তেমন ঘুরতেও যাস না। মা, তুমিও এমন কথা বলছো? ধ্যাত! নীল মায়ের কাছ থেকে অনেকটা বিরক্তি নিয়ে চলে গেল, আর তার ঘরে গিয়ে দেখলো জামা কাপড় ব্যাগের ভেতর ঢুকানো শেষ। ঋতু নীলকে দেখে বলল, এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। আর না হলে তোমার মাকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। আমার না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না, তোমার মায়ের কাছে যাচ্ছি। এই না না, মায়ের কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও, রেডি হয়ে আসো। তারপর নীল আর কোনো কিছু না বলে রেডি হয়ে আসলো। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লো তারা দুজন। ঋতু তার বাবার দামি গাড়ি নিয়ে এসছে। ঋতু নিজেই গাড়ি ড্রাইভ করছে, আর নীল তার পাশের সিটে বসে আছে। নীল চুপচাপ বসে আছে, আর ঋতুও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি বোবা? কেন বলুন তো? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল। ও না, আর বলবো না। নীল আর ঋতু প্রায় একরকম নিস্তব্ধতায় কাটিয়ে দিল পুরো পথ। আর একটা বিশাল বড় বাড়িতে এসে গাড়ি থামলো। বাড়িটা অনেক সুন্দর আর সাজানো। সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়, আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। এটা তো বাড়ি, এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করবো তাই। কিছু না তো। আমাকে এভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন। ওই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব। আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবে। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। সাধারণত বিয়ে হলে এমন সুন্দর করে সাজানো হয়, আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। নীল আর কোনো কথা না বলে ঋতুর পিছু পিছু গেল। আর বাড়ির ভিতরে ঢুকতেই নীল দেখতে পেল একটা মেয়ে বেরিয়ে আসলো, আর সেই মেয়ে প্রিয়া। তাকে দেখে নীলের মাথা চক্কর দিয়ে উঠলো, আর ভাবছে এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দিবে না তো আবার। প্রিয়া দৌড়ে এসে ঋতুকে জড়িয়ে ধরলো, আর সেটা নীল দেখে রাগে ফুলছে। প্রিয়া নীলকে দেখিয়ে বলল, আচ্ছা ঋতু, এইটা সেই ক্যাবলাটা না যাকে তুই... এবার নীলের কাঁদো কাঁদো মুখ, আর ভাবছে কি আমি কেবলা? আমাকে কেবলা বলে এতগুলো লোকের সাথে অপমান করলো। ঋতু নীলের দিকে তাকালো। ঋতুর আর কিছু বুঝতে বাকি রইল না যে নীলের ভালো লাগছে না। তাই তার বান্ধবীকে বলল, কি রে, এখানে দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে ঢুকাবি? তারপর নীল আর ঋতু দুইটা ঘরে প্রবেশ করলো। আর নীল ঘরে শুয়ে শুয়ে ভাবছে আমি কি সত্যি কেবলা? পরের দিন ঘুম করে দেখে বাড়িতে আত্মীয় স্বজন অনেক, আর সবাই হাসে খুশি। নীলের মনে একটাই চিন্তা, আমার সাথে কারো বিয়ে দিবে না তো। অবশেষে ঝমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো। কনে আর বরকে দেখে নীল হাফ ছেড়ে দিল। আজ ঋতু শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, চোখে কাজল, সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে ঋতুকে। আর পায়ে নুপুরও পড়েছে। তার শব্দে নীলের মনের মধ্যে ঝনঝন করছে। নীল ঋতুকে বারবার আর চোখে দেখছে বিয়ে বাড়িতে। যখনই ঋতু নীলের দিকে তাকায়, নীল কিছুটা ভেবা চেয়ে খেয়ে চোখ সরিয়ে নেয়, আর তা দেখে ঋতু মুচকি মুচকি হাসে। নীল এমনিতেই কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু আজ যে কি হয়েছে বারবার শুধু ঋতুর দিকে তাকাচ্ছে। ঋতু ওখান থেকে সরে গেলে নীল ওদিকে খুঁজতে লাগলো, মনে মনে বলছে, কি ব্যাপার তোমার? আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? রেগে? তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারি না। পুরোই একটা ডানাকাটা পরি। ওই হ্যালো, কিছু বললেন? না, কই কিছু না তো। আমি কেন আপনার দিকে তাকাবো? আমি শিওর তুমি আমার দিকেই তাকিয়েছিলে বারবার। আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে, থুক্কু আপনার দিকে তাকাতে। আচ্ছা শোনো। জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। নীলের মুখে এমন কথা শুনে ঋতু অনেক রেগে গেল, আর তারপর নীলের মুখটা চেপে ধরে গালে একটা কষিয়ে কামড় দিল। বেচারা নীল চিৎকার দেবে তার আর উপায় নেই, কারণ মুখ চেপে ধরে কামড় দিচ্ছে। অনেক শক্ত করে কামড়টা বসালো ঋতু। নীলের গালে সব করে দাঁতের দাগ লেগে আছে, আর গালটা লাল হয়ে গেছে। ঋতু নীলকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। নীল একটু ঘর থেকে বের হলো, আর বিয়েবাড়ির সব লোকজন নীলের দিকে তাকিয়ে হাসছে। নীল কিছু বুঝে উঠতে পারলো না। একটা মেয়ে বলে উঠলো,
সবাই একসাথে নীলকে দেখে হেসে উঠলো। নীলের লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। একটা গাল হাতের মধ্যে রাখলো নীল, আর উপলব্ধি করলো হাত দিয়ে বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। নীল দৌড়ে তার ঘরে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নীলের কান্না দেখে ঋতু, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার গালে কামড় দেয়া আমার ঠিক হয়নি, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ঋতুর কথা শুনে নীল আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলুক খারাপ, তুমি কেন আমাকে কামড় দিচ্ছ? আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে কামড় দিচ্ছ তুমি? আমি আর তোমার দিকে তাকাবো না। আচ্ছা, আমি সরি, আর এমন করব না, প্রমিস। ঋতু নীলের দিকে তার হাত দিয়ে আলতো করে নীলের চোখের পানি মুছে দিল। নীল চুপ করে আছে, কিছু বলছে না। দেখে ঋতুর মনটা একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? হুম। তুমি কেন আমাকে পেতনি বলছো তখন? যদি পেতনি না বলতে তাহলে আর কামড় খেতে হতো না। পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? পরি, আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন? ঋতু চলে গেল নীলের কাছ থেকে। আর তার কিছুক্ষণ পর ঋতুর বান্ধবী প্রিয়ার আগমন। প্রিয়া এসে নীলকে বলল, সরি। আপনি আবার সরি বলছেন কেন? আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে, তাই। আসলে সেদিন আমার বান্ধবী ঋতু আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল, আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বিয়ে তো, তাই না? হ্যাঁ, আমারই বিয়ে। আর কার সাথে জানেন? কার? যাকে আমি ভালোবাসি তার সাথে, যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা, সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবী ঋতু ওকে ধরে পুলিশে দেয় প্রথমে, আর অনেক মারপিটও করে। শেষে ও আমাকে বিয়ে করতে রাজি হয়, আর এর সব কিছুর জন্য ঋতুর জন্য সম্ভব হয়েছে। আমি ঋতুর মতো একটা বান্ধবী পেয়ে ধন্য। ঋতু খুব পচা, আমাকে গালে কামড় দিচ্ছে ঋতু। কি গালে কামড় দিছে? কই দেখি দেখি। নীল গান না দেখিয়ে গালে একটা হাত দিয়ে থাকলো। প্রিয়া চলে গেল আরো কিছু কথা বলে। এখন নীলের সবকিছু পরিষ্কার হলো, কারণ প্রিয়ারই বিয়ে। অনেক ধুমধাম ভাবে বিয়ে হলো, সবাই খুশি এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষে নীল ও ঋতু বাসায় চলে আসলো। নীলের সাথে ঋতুর সবসময় ঝগড়া লেগেই থাকে, বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসবে নীল ও ঋতু। মাঝে মাঝে যখন নীল ক্লাসে দাঁড়িয়ে থাকে, তখন ঋতু নীলের শরীরে চিমটি কাটে, আর তখনই আউ করে চিৎকার করে ওঠে নীল। মা, ও মা, কই তুমি? কি হয়েছে? আমার গিটারটা তো এখানেই ছিল, পাচ্ছি না। তোর গিটার কোথায় ছিল তা তুই ভালো জানিস, আর আমি তোর গিটার নিয়ে কি করব বল? মা, সত্যি তুমি জানো না গিটারটা কোথায়? আরে না, সত্যি আমি জানি না গিটার কোথায়। মায়ের কথা শুনে নীলের মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য, কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয়। নীল ভাবছে এই কাজ একমাত্র ঋতুর দ্বারাই সম্ভব, আর এই কাজ ঋতুই করেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে ঋতুর কাছে ওর বাসায় চলে গেল নীল। এখন ঋতুর বাসায় সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে নীলের। নীল ঋতুর ঘরে ঢুকে দেখে ঋতু মাথার চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে নীল পিছন থেকে চুলের মুঠিটা ধরে ফেললো। ঋতু চিৎকার করছে, কিন্তু নীল ছাড়ছে না। নীল, নীল আমার লাগছে, উফ, চুল ছাড়ো। আগে বলো আমার গিটারটা কোথায়? তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি, উফ, লাগছে আমার। তুমি গিটারটা না দিলে আমি কখনো চুল ছাড়বো না। ঋতুর চুল টেনে ধরার কারণে অনেক লাগছে। নীল কিছুতেই ছাড়ছে না চুল। ঋতু একটা ধাক্কা মেরে নীলকে ফেলে দিল, আর নীল বিছানায় পড়ে গেল। ঋতু বলল, ফাজলামির একটা সীমা আছে। তোমার গিটার আমি নেইনি, আর একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, এই বলে দিলাম। মহারানীর রাগ উঠছে দেখছি, চোর কথাকার। চুপ, একদম চুপ, বেয়াদব ছেলে। আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, এখানে তোর কথা বলার কি আছে? ঋতু, এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আরেকটা কথা, তুমি আমার সামনে আর কখনো আসবে না। তোমার প্যাঁচা মার্কা মুখ আর আমি দেখতে চাই না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নীচ, অনেক বাজে, আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। ঋতু নীলকে এভাবে আরো অনেক কথা শোনালো। এসব শুনে নীল প্রায় কেঁদে দিচ্ছিল। নীল ভাবছে ঋতু কি বলে, এসব তো আমি কখনো
খারাপ কিছু করিনি, কোনো খারাপ ব্যবহারও করিনি, তাহলে আমাকে এসব বলছে কেন? নীল ঋতুকে বলল, ঋতু অনেক হলো, আর মজা নিও না তো, চলো আজ ঘুরতে যাব। জাস্ট শাট আপ। তোমার মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি? ইম্পসিবল। তুমি অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যাও। ঋতুর কথা শুনে নীল পুরো স্তব্ধ, কারণ এমন ব্যবহার এর আগে কখনো করেনি ঋতু। নীল চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এখনো এখানে আছো কেন? বেরিয়ে যাবে ঘর থেকে, না ভাইকে ডাকবো? এবার আর সহ্য করতে না পেরে নীল চলে গেল ঋতুর বাসা থেকে, আর নানা রকম ভাবতে থাকলো, কারণ আজ যেটা হলো সেটা আর কখনো আশা করেনি নীল। আর এদিকে ঋতু বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো, কারণ ঋতু যে নীলকে ভালোবেসে ফেলেছে। নীল একটা গিটার কিনে আর বাজানো শেখে। এতদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজ হাতে গিটার বাজানো শেখায় নীল, আর সেই দৃশ্য ঋতু খুব ভালোভাবে লক্ষ্য করে, আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। তারপর কি হলো তা সবারই জানা। বাসায় এসে নীলও কান্না করতে লাগলো, আর ভাবছে এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, আজ সে কিনে এভাবে সবকিছু শেষ করে দিল। 1 মাস পর নীল ও ঋতুর মধ্যে কোনো যোগাযোগ নেই। ফেসবুকও নীলকে ব্লক করেছে ঋতু, এই সামান্য ভুলের জন্য। ঋতু প্রতিদিনই অপেক্ষা, এই বুঝে নীল আসবে আমাকে ভালোবাসার কথা বলতে। মিস করে ঋতুর সাথে কাটানো সময়গুলো, যখন মন খারাপ লাগতো তখন ঋতু নীলের গিটারটা বাজিয়ে গান শুনতো, আর সেই গান এখন কেউ শোনায়নি নীলকে। নীল ইচ্ছে করেই ঋতুর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, কারণ ঋতু মানা করেছে তাই। আর নীল ঋতুকে ভালোবাসে, তার কথা ফেলবে কিভাবে? আর কিছুদিন পর ঘরের মধ্যে নীলের চোখ বেয়ে টপ টপ করে অশ্রুকণা ঝরে পড়ছে। তার এমন অবস্থা দেখে মা এসে বলে, বাবা কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? মা, আরে কি হয়েছে বলবি তো নাকি? মা, ঋতুকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না মা। ছেলের মুখে আজ প্রথম নীলের মা শুনলো কোনো মেয়েকে ভালোবাসে, আর সে মেয়ে ঋতু। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। মা, ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে। আর কি বল? আর ঋতুর বিয়ে আজকেই। ওই চুপ, কাঁদবি না একদম, ছোট বাচ্চাদের মতো কাঁদে। মা, আমি তোমার কাছে ঋতুকে চাইছি, ওকে এনে দাও মা। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, আর ফোনে ওর কিছু ছবি ছিল, ও সেগুলোও ডিলিট করেছে। উফ, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না, আর আমাকে বলা হচ্ছে মা ওকে এনে দাও না। মামা বাড়ির আবদার, ঋতুর বিয়ে যার সাথে হচ্ছে সে ছেলেটাকে কোথায় থাকে আর কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। নীলের মা ভাবছে যে করে হোক বিয়ে আটকাতে হবে, তাই আর দেরি না করে সোজা ঋতুর বাসায় চলে গেল নীলের মা। গিয়ে দেখলো ঋতুলাল বেনারসি পরে বসে আছে। অনেক লোকজন এসেছে বিয়েতে। ঋতু নীলের মাকে দেখে একটু অবাক হলো। নীলের মা দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে ঋতুকে বলল, ঋতুমা, জানো আমার ছেলেটা আজ অব্দি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে। আর সেটা কি জানো? সেটা হলো তুমি। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে। তোমার সাথে দেখাও করেনি, প্রতি রাত কেঁদেছে তোমার জন্য। ঋতুঞ্জের কানে সব শুনে বিশ্বাস করতে পারছে না। ঋতুর চোখ বেয়ে পানি পড়ছে, কিছু বলার ভাষা নেই। তারপর লক্ষ্য করলো নীল চলে এসছে, ঋতুর সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু কথা বলছে না। যার সাথে ঋতুর বিয়ে হওয়ার কথা ছিল সে অবাক কথা শুনে। ঋতু দৌড়ে গিয়ে নীলের বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসো, আগে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো নীল আর ঋতুর বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি ঋতু, কারণ সে ভালোবাসার মানুষটিকে পেয়েছে। বাসরাতে বসে আছে ঋতু। নীল যাওয়া মাত্রই, খবরদার আমার কাছে আসবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো তাই, আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উপোস করতে হবে। এই ঋতু, আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কথা বাড়লে 2000 বার করতে হবে। কিন্তু না না না, কোনো কিনতে হবে না, যা বলেছি তাই করতে হবে। কিছু উপায় না পেয়ে কান ধরে উঠবোস করতে লাগলো নীল।
আর ঋতু গুনছে। 100 পার হওয়ার পরেই মাথা করে ধপ করে পড়ে যায় নীল ঋতুর কোলে। আর ঋতু নীলকে বিছানায় শুইয়ে দেয় আর বলে, ঋতু ভাবতে পারেনি নীল এভাবে পড়ে যাবে। অনেক ডাকাডাকি করেছে, কিন্তু নীল চোখ খুলছে না। নীল উঠছে না দেখে ঋতু শেষ অবধি কেঁদেই দিল আর বলল, এই ওঠো না কেন, প্লিজ ওঠো, আর কখনো বলবো না কান ধরতে। এবার ঋতু দৌড়ে গ্লাসে করে পানি এনে নীলের মুখে ছিটিয়ে দিল, কিন্তু তারপরও জ্ঞান ফিরল না নীলের। ঋতু এসব দেখে কি করবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীল চোখ খুলল, আর ঋতু তা দেখে অনেক খুশি, কিন্তু চোখে পানি জল করছে। ঋতু, তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিও বাবু, আমি আর এমন করবো না কখনো। আরে তুমি আবার কি করলে? আমি তোমাকে আজকের মতো একটা রাতে এমন কান ধরাইছি তাই, আর তুমি কান ধরে উঠবোস করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আরে আমি তো এমনি জ্ঞান হারানোর অভিনয় করেছিলাম। আমি জানতাম না তুমি এমন ভাবে কাঁদবে। আমায় খুব ভালোবাসো তাই না? মানে কি? তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করলা? আমি তোমায় কচু ভালোবাসি। কচু কচু কচু, কচু 1, কচু 2, কচু 3। ও আচ্ছা তাই, তাহলে থাকো, আমি গেলাম। তোমাকে আজকে মেরে ফেলবো শয়তান, আমার সাথে ফাজলামি করো বাসরাতে তাই না? কথাটা বলেই ঋতু কিলঘুষি মারতে থাকলো নীলের গায়ে ননস্টপলি। আর নীল কিছু উপায় না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল ঋতুকে। আমাকে ছেড়ে দাও। কেন? তোমাকে আরো কিল ঘুষি মারবো তাই। আমি তো ছাড়ছি না তোমায়। ছেড়ে দিবা নাকি মাকে চিৎকার করে ডাকবো? আচ্ছা ডাকো দেখি, গলায় কত জোর তোমার। ঋতু ডাকতে যাবে এমন সময় নীল ঋতুকে ছেড়ে দেয়, আর ঋতু নীলকে না মেরে জড়িয়ে ধরে। তলিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। চলতে থাকুক এদের ভালোবাসা।